ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 2025 পঞ্চম শ্রেণীর তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের আমাদের পরিবেশের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে মডেল স্কুলগুলো আমি ইতিপূর্বে শুরু করেছি, আজকের আমি তোমাদের 8 নম্বর মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করব। চলো, 8 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো। কয়লা কোথা থেকে পাওয়া যায়? কয়লা অ্যাকচুয়ালি কয়লা খনি থেকে পাওয়া যায়, কিন্তু এখানে উত্তরটা কিন্তু একটু অন্যরকম হবে। এই কয়লা রানীগঞ্জ থেকে পাওয়া যায়। রানীগঞ্জ। প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে একটি নদীর নাম দেখো। সুন্দরবন অঞ্চলের অনেকগুলো নদী আছে, যেমন মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল ইত্যাদি নদীগুলো আছে। এর মধ্যে তোমরা যে কোনো একটা লিখিতে পারো। মাতলা। আমন ধান কোন সময় চাষ হয়? অ্যাকচুয়ালি আমরা জানি আমাদের দেশে আমন ধান চাষ হয় জুন জুলাই মাসে। জুন থেকে জুলাই মাসে। জুন থেকে জুলাই। জুলাই। একটি জিওল মাছের নাম হলো মাগুর, ল্যাটা, তারপরে শোল ইত্যাদি। তোমরা মাগুর লিখে দেবে। শিক্ষক দিবস কবে পালিত হয়? আমরা জানি শিক্ষক দিবস পালিত হয় 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। তার আগের একটা প্রশ্ন থেকে গেল, শ্বাসমূল জাতীয় একটি উদ্ভিদের নাম হলো সুন্দরী। প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? আমরা সবাই জানি কলকাতা, তাই কি? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, কিন্তু ভারতের রাজধানী যদি বলা হয় কী হবে বলো তো? ভারতের রাজধানী হবে নতুন দিল্লি। কেমন? একটি রাসায়নিক সারের নাম হলো ইউরিয়া। রাসায়নিক সারের নাম হলো ইউরিয়া। ডিএপি, ডিডিটি ইত্যাদি। দেখো পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। 2-1। সূর্যসেন ড্যাশ নামে পরিচিত? সূর্যসেন মাস্টার দা নামে পরিচিত। প্রশ্ন, পুরুলিয়া জেলার আগের নাম কিন্তু মানভূম। পুরুলিয়া জেলার আগের নাম হচ্ছে মানভূম। বাঁশের কেলা বানিয়েছিলেন কে? তিতুমির। পশ্চিমবঙ্গের কমলালেবু চাষ হয় দার্জিলিংয়ে। ড্যাশকে বাবা সাহেব বলা হয়? B.R. আম্বেদকর। কি বলবে? আম্বেদকরকে বাবা সাহেব বলা হয়। তোমরা পুরো নামটা লিখে দেবে, B.R. আম্বেদকর। কেমন? পরের প্রশ্ন দেখো, 2-6 নম্বর প্রশ্ন হচ্ছে, লবণাক্ত মাটিতে ভালো জন্মায় কি? যেমন ভালো জন্মায় বলতো নারিকেল। নারিকেল ভালো জন্মায়। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে অর্থাৎ তথা বা নোনা অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলোতে আমাদের নোনা মাটিতে, প্রায় সম্পূর্ণ নোনা নয়, আংশিক নোনা মাটিতে অনেক রকমের সবজি বা ফলের চাষও হয়ে থাকে। তার মধ্যে প্রধান হচ্ছে নারিকেল। কেমন? গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। মাতঙ্গিনী হাজরাকে। ড্যাশ মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে? কোন মাছ বলো তো? কোন মাছ নিশ্চিহ্ন হওয়ার মুখে? দেখো, সরপুঁটি, খরশুলা। তোমরা খরশুলা লিখে দিতে পারো, সরপুঁটি লিখতে পারো। এগুলো প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে। তোমরা সরপুঁটি লিখবে। সরপুঁটি। ড্যাশ আনন্দমঠ লিখেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন। কেমন? পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে, রবি শস্যের উদাহরণ হলো গম। গম কিন্তু রবি শস্যের উদাহরণ। জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিল কত সালে বলো তো? জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিল 1858 সালে। 1858 সালে। কোথায়? 1858 সালে 30 নভেম্বর। 1858 সালে 30 নভেম্বর। 30 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছিল। বেশ। পরের প্রশ্ন দেখো, ধান ভালো হলে অভাব হবে না কি? খাবারের অভাব হবে না। জলের আর কয়লার আর লোহার, এগুলো কিন্তু কোনো অপশানই সঠিক হয় না। দেখো, অপশান কয় সঠিক উত্তর। খাবারের কোনো অভাব হবে না। মানুষ মাটির পাত্র শক্ত করতো কি? পিটিয়ে, না পুড়িয়ে, না ধাতু দিয়ে, না জল দিয়ে? কিন্তু পুড়িয়ে মানুষ মাটির পাত্র বানিয়ে তাকে পুড়িয়ে শক্ত করতো। দেখো, আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণীয় কেন? দেখো, এই মহান মানুষটি আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজন বাঙালি বিজ্ঞানী ছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় যথা জন্ম হয়েছিল 1861 খ্রিস্টে 2রা খুলনা জেলার বারুলি গ্রামে জন্মগ্রহণ করেন।
তার খ্যাতি ছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলকাতার বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তিনি বাঙালি জাতিকে চাকরির মোহ ত্যাগ করে ব্যবসা বাণিজ্য করার পরামর্শ দেন। তিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস লিমিটেড নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি সমাজের কুসংস্কারের বিরোধী ছিলেন। তিনি হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস নামে একটি গ্রন্থ রচনা করেন। আর তার মৃত্যু হয়েছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1944 খ্রিস্টাব্দে 16 জুন মারা যান। তোমাদের প্রশ্ন কী ছিল, তিনি কেন বিখ্যাত? তিনি ছিলেন আমাদের একজন বাঙালি বিজ্ঞানী, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পড়ানোর সঙ্গে সঙ্গে তিনি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস লিমিটেড নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সমাজের কুসংস্কারের বিরোধী ছিলেন। তিনি হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, রসায়নশাস্ত্রের ইতিহাস নামে একটি গ্রন্থ রচনা করেন। কেমন ইত্যাদি কারণে তিনি আমাদের বাঙালি তথা বিজ্ঞানের জগতে অনন্য একজন জ্যোতিষ্ক হয়ে এখনও বর্তমান। পরবর্তী চাষের যন্ত্রপাতি সম্পর্কে যা জানো লেখো। দেখো, চাষের যন্ত্রপাতি সম্পর্কে যা জানো লেখো, এই প্রশ্নের পয়েন্ট ওয়াইজ অ্যান্সারটা দেখো। কাঠের বা লোহার পাত দিয়ে তৈরি হয় ছোট জমি চাষের জন্য গরুতে টানা লাঙল ব্যবহার করা হয়। ট্রাক্টর, বড় জমি চাষের জন্য ট্রাক্টরের সাহায্য নেওয়া হয়। ট্রাক্টরের পেছনে লাগানো কর্ষকের সাহায্যে অল্প সময়ে পুরো জমির মাটি আলগা হয়ে যায়। দেখো, পাওয়ার টিলার, অতি অল্প সময়ে ছোট জমি চাষের জন্য পাওয়ার টিলার কাজে লাগানো হয়। নিড়ানি, জমির আগাছা তুলে ফেলতে সাহায্য করা হয়। আর ডেভেলার, জমি চাষের পর ডেভেলারের সাহায্যে জমির উঁচু নিচু মাটিকে সমান করা হয়। আর বীজ বপন যন্ত্র, বর্তমানে সঠিক গভীরতায় ও সঠিক দূরত্বে বীজ বপন করার জন্য অত্যাধুনিক সিড ড্রিল যন্ত্র ব্যবহার করা হয়। আর কম্বাইন্স হারভেস্টার্স, এই অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অল্প সময় ও কম পরিশ্রমে ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা এবং এক জায়গায় ধান জড়ো করা হয় ইত্যাদি। চলো প্রশ্ন, বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করার ফলে এর কুফল বা অসুবিধাগুলো কী কী? দেখো, বেশি রাসায়নিক সার কীটনাশক ব্যবহারের কুফল বা অসুবিধাগুলি দেখো। 1 নম্বর হচ্ছে, বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে যায়। বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকামাকড়াও মরে যায়, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশম মথ, ফড়িং প্রভৃতি অভাবে পরাগ সংযোগের ব্যাহত হয়। এছাড়া মৌমাছি, রেশম মথ এর মতো পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবেও আমাদের ক্ষতি হতে পারে। কেমন? পরবর্তী দেখো, ডিটিসি এর সুবিধাগুলি কী? ডিটিসি এর সুবিধাগুলি যদি আমরা বলি, ডিটিসি পুরো নাম কী বলে তো? ডিটিসি পুরো নাম হচ্ছে, সুবিধা অসুবিধা জানতে চাই। ডিটিসির পুরো নাম হচ্ছে যে ডাইরেক্ট টু কনজিউমার। কেমন? এর সুবিধাগুলি হলো কম খরচ, গ্রাহকদের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন এবং লাভজনক বৃদ্ধি করা। আর অসুবিধা হলো গ্রাহকদের সাথে সম্পর্ক স্থাপন এবং প্রতিনিয়ত সম্পর্ক স্থাপন করে রাখতে হবে এবং ধরে রাখার জন্য বেশি সময় এবং চেষ্টা ব্যয় করতে হয় এবং ঐতিহ্যগত খুচরা বিক্রেতাদের সাথে প্রতিযোগিতার লিপ্ত হওয়া। এক্ষেত্রে দুটি সময়ের অপচয় হচ্ছে। আর সেই সঙ্গে এখানে অসুবিধার প্রধান কারণ হচ্ছে সময়ের অপচয়, আর তার সঙ্গে খুচরো ব্যবসায়ীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করতে না পারার একটা অসুবিধা। কেমন? এটা হচ্ছে ডিটিসি। পরবর্তী চলো, আমাদের দেশে কোন কোন পদ্ধতিতে মাছ চাষ করা হয়? আমাদের দেশে দেখো অনেক রকম পদ্ধতিতে মাছ চাষ করা হয়। দেখো কীরকম হচ্ছে, দেখো মাছ চাষ করার বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। দেখো, এর জন্য মাছ ধরার কয়েকটা পদ্ধতি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, 1 নম্বর হচ্ছে, আমাদের দেশে মাছ ধরার জন্য বড় ফাঁদের জাল থাকে, ছোট ফাঁদের জাল, মাঝারি ফাঁদের জাল, আর ছিপ, ঘুনি আর আটল আর সেই সঙ্গে পোলো প্রভৃতি ব্যবহার করা হয়। কেমন? পোলো প্রভৃতি ব্যবহার করা হয়। বিভিন্ন ফাঁদের জাল দিয়ে বড় বড় জলাশয় থেকে একসঙ্গে অনেক মাছ ধরা হয়। ছিপ দিয়ে একেবারে একটি মাছই ধরা যায়। ঘুনি ও পোলো দিয়ে সাধারণ কম জলযুক্ত জলাশয়ে মাছ ধরা হয়। ঘুনি কিন্তু বর্ষাকালে স্রোতযুক্ত জল থেকে মাছ ধরতে সাহায্য করে। আর গ্রীষ্মকালে খাল, বিল, পুকুরের জল কমে গেলে কাদার জল থেকে পোলো দিয়ে মাছ ধরা হয়। ইত্যাদি কারণে আমাদের
মাছ ধরার বিভিন্ন পদ্ধতি আমরা এখানে দেখতে পেলাম। তাহলে কী দেখেছি, কী কী ছিপ, ঘুনি, এগুলো তো আমরা জানি। ছিপ দিয়ে মাছ ধরা, জাল দিয়ে মাছ ধরা। জাল আবার অনেক রকম হয়, ফাঁদির জাল, ছোটো ফাঁদির জাল, বড় ফাঁদি, ছোটো ফাঁদির জাল, মাঝারি ফাঁদির জাল, আর সেই সঙ্গে আটল দিয়ে আর পোলো দিয়েও মাছ ধরা হয়। পোলো দিয়েও মাছ ধরা হয়। কেমন? পরের প্রশ্ন চলো, ভীমরাও রামজি আম্বেদকর স্মরণীয় কেন? দেখো, আমরা জানি ভীমরাও রামজি আম্বেদকর আমাদের দেশের সংবিধান রচয়িতা। আমাদের সংবিধান রচয়িতা ভীমরাও রামজি আম্বেদকর। তাকেও আমরা আরেকটা নামে জানি, বাবা সাহেব নামেও জানি। তাকে আমরা বাবা সাহেব নামেও চিনি। তিনি সংখ্যালঘু পরিবার থেকে উঠে আসা, সমাজের অচ্ছুত ব্যক্তিত্বের এবং পরিবার থেকে উঠে আসা একজন মহান ব্যক্তি, যিনি আমাদের দেশের আইন সংবিধান বা সংবিধান রচয়িতা হিসেবে পরিগণিত হয়ে আছেন আজও পর্যন্ত আমাদের হৃদয়ে। দেখো, তার জন্ম হয়েছিল ভীমরাও রামজি আম্বেদকর 1891 খ্রিস্টাব্দে 14ই এপ্রিল জন্মগ্রহণ। তার খ্যাতি ছিল, ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতের একজন বিখ্যাত দার্শনিক, বিশিষ্ট পণ্ডিত ও লেখক। তিনি ভারতের সংবিধান রচনার কমিটির সভাপতি ছিলেন। তিনি ছিলেন ভারতের দলিত আন্দোলনের নেতা। তিনি বাবা সাহেব নামেও পরিচিত ছিলেন। মৃত্যু হয়েছিল ভীমরাও রামজি আম্বেদকর 1956 খ্রিস্টাব্দে 6ই ডিসেম্বর মারা যান। কেমন? এইগুলো তোমাদের 8 নম্বর মডেল স্কুল সম্পূর্ণ আলোচনা। দেখো, এরপরে আমি নিয়ে আসবো তোমাদের জন্য 9 নম্বর মডেল স্কুল। আজকের এই পর্যন্ত, দেখা হবে আমার পরের ভিডিওতে।